গ্রুপ এ তে যারা টপে আছে সেই জার্মানির কিন্তু আজকে রাতে খেলা রয়েছে, জার্মানি ভার্সেস সুইজারল্যান্ড রাত 1টায় যেই ম্যাচটা হচ্ছে এবং একই সময় আজকে থেকে যেহেতু গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচ ডে, সুতরাং একই সময় শুরু হচ্ছে গ্রুপের দুটা ম্যাচ। স্কটল্যান্ড হাঙ্গেরি তারাও মাঠে নামবে রাত 1টায়। দুটা ম্যাচই সরাসরি দেখা যাবে টি স্পোর্টস নেটওয়ার্কে, যেখানে টেলিভিশনের স্ক্রিনে আপনারা দেখতে পারবেন। সুইজারল্যান্ড জার্মানি ম্যাচ, স্কটল্যান্ড হাঙ্গেরি দেখা যাবে টি স্পোর্টস অ্যাপে। এখন মনে হয় আমাদের হিসাবটা করা দরকার যে কারা যাবে পরবর্তী রাউন্ডে। আমরা কারা চলে গেছে আমরা জানি, জার্মানি চলে গেছে, তিনটা দল আপনার ট্রু করে গেছে, জার্মানি, পর্তুগাল এবং স্পেন। এখনো 13টা দলের সামনে মাঠটা খালি আছে যে তারা যেতে পারবে। একটা দলের হচ্ছে কি এই ধরনের কোনো কোয়ালিফিকেশন সেই মধ্যেই তারা নেই, সেটা হচ্ছে পোল্যান্ড। তারা অলরেডি বাদ পড়ে গেছে, আমরা একটু হিসাব নিকাশটা করে ফেলি। আই থিংক এক্স্যাক্টলি জার্মানির জন্য আসলে কোনো অসুবিধাই হবে না এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চলে যাওয়ার জন্য, যদি তারা এই সুইজারল্যান্ডের সঙ্গে তারা যদি হারটা এড়াতে পারে। যদি ড্র হয় তবে সেক্ষেত্রে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চলে যাবে। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। সুইজারল্যান্ড যদি তাদের ক্ষেত্রে তারা যদি হারটা এড়ায় এবং স্কটল্যান্ড যদি হাঙ্গেরিকে হারাতে না পারে তবে সুইজারল্যান্ড চলে যাবে। তবে সুইজারল্যান্ড যদি হেরে যায় এবং স্কটল্যান্ড যদি হাঙ্গেরির সঙ্গে তাদের ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু স্কটল্যান্ড চলে যাবে পরবর্তী রাউন্ডে, এবং সেটা কিন্তু আসলে এই গ্রুপের সবচেয়ে ক্রাঞ্চ ম্যাচ হয়ে থাকবে, সেটা হচ্ছে স্কটল্যান্ড এবং হাঙ্গেরি। তার মানে একটা জিনিস আসলে আমরা ক্লিয়ার করে দিতে চাই যে ধরেন এই প্রত্যেকটা গ্রুপের যে গ্রুপ স্ট্যান্ডিং যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে কাউন্ট হবে হেড টু হেড, এবং হেড টু হেডে যদি হচ্ছে ম্যাচটা ড্র হয় বা হেড টু হেডের ডিফারেন্সে যদি আটকে যায় তখন সেটা গোল ডিফারেন্সে চলে আসবে। গোল ডিফারেন্সের পর যদি গোল ডিফারেন্সেও সমতা থাকে তবে সেখানে হিসাব করা হবে যারা বেশি গোল করেছে। গোল স্কোরিং এর পরও যদি সেটাও মিলে যায় তাহলে তারপর হিসাব হবে ডিসিপ্লিনারি পয়েন্টস, যে কারা বেশি ইয়েলো কার্ড অ্যাকুমুলেট করেছে, কারা রেড কার্ড লাস্ট পয়েন্ট হচ্ছে উয়েফার কোএফিশিয়েন্ট র্যাঙ্কিং। তো মনে হয় এতদূর পর্যন্ত যাওয়া লাগবে না, হয়তো এত ড্রামা হয়তো আমরা দেখবো না। তবে ড্রামাটা মনে হয় বি গ্রুপে বেশ ভালোই আছে যদি আমরা এই পরবর্তী রাউন্ডে যাওয়ারটা হিসাব করি। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে গিয়ে সেখানে স্পেন, ইতালি, ক্রোয়েশিয়া, আলবেনিয়া 4টা দল রয়েছে সেই গ্রুপে, এবং সেকেন্ড ম্যাচ ডে শেষ হয়েছে। বাকি যেই দুটা ম্যাচ রয়েছে সেখানে লাস্ট ম্যাচ ডেতে আলবেনিয়া, স্পেন এবং ক্রোয়েশিয়া, ইতালি এই দুটা ম্যাচ বাকি রয়েছে। সেখানে আমরা পয়েন্ট টেবিলটা দেখে যখন এই গ্রুপের লাস্ট ম্যাচ ডের সাথে রিলেট করবো আমরা বুঝতে পারবো এই গ্রুপ থেকে স্পেন তো অলরেডি থ্রু করে গেছে, ইতালি তাদের পয়েন্ট 3, তারা প্রথম ম্যাচটা জিতেছিল, এরপর ক্রোয়েশিয়ার পয়েন্ট 1, আলবেনিয়ার পয়েন্ট 1, 4টা দলেরই আনন্দ সুযোগ আছে, খুবই বড় সুযোগ আছে। স্পেনকে আসলে এখন হিসাবে না নিলেই চলবে। ইতালি রানার আপ হয়ে উঠতে পারবে যদি তারা হারটা এড়ায়, এবং যদি তারা হেরে যায় এবং আলবেনিয়া যদি জিতে যায় তবে কিন্তু ইতালি বাদ পড়ে যাবে, আলবেনিয়া উঠে যাবে। আবার ক্রোয়েশিয়ার ক্ষেত্রে ডেফিনেটলি তাদেরকে ইতালিকে হারাতে হবে এবং হিসাব করতে হবে যদি আলবেনিয়ার যদি স্পেনের সঙ্গে তারা জিতে যায় তবে সেক্ষেত্রে সুপিরিয়র গোল ডিফারেন্স, ওই যে হিসাবটা বললাম সেখানে অবশ্যই ক্রোয়েশিয়াকে এগিয়ে থাকতে হবে। সেক্ষেত্রে ক্রোয়েশিয়া ডেফিনেটলি আলবেনিয়াকে উপরে রেখে চলে যাবে। আবার ক্রোয়েশিয়া যদি ইতালিকে হারায়, আলবেনিয়া যদি স্পেনকে হারাতে ব্যর্থ হয় তবে ক্রোয়েশিয়া অবশ্যই উঠে যাচ্ছে। আলবেনিয়ার সামনেও সুযোগ চাচ্ছে যদি আলবেনিয়া স্পেনকে হারিয়ে দেয়, এবং ক্রোয়েশিয়া যদি ইতালিকে হারায় তবে কিন্তু আলবেনিয়া এই গ্রুপে রানার আপ হয়ে চলে যাবে। যদি তারা হেরে যায় তবে ইতালি। আর আপনি ধরেন হচ্ছে গিয়ে ইতালি ক্রোয়েশিয়ার ম্যাচটা ড্র হলো, তখন ইতালির পয়েন্ট হবে 4, ক্রোয়েশিয়ার পয়েন্ট হবে 2। তখন হচ্ছে গিয়ে মানে স্পেন আলবেনিয়া ম্যাচে যদি নাটকীয় কোনো কিছু না হয় তখন হচ্ছে গিয়ে স্পেনের সাথে ইতালি তারাই থ্রু করছে। আমরা ধরলাম ইতালির ম্যাচটায় আলবেনিয়ার ম্যাচটা স্পেনকে তারা আসলে হারিয়ে দিল, তখন আলবেনিয়ার পয়েন্ট হয়ে যাবে 4, ইতালির পয়েন্ট হয়ে যাবে 4, কিন্তু হচ্ছে গিয়ে হেড টু হেডে ইতালি তখন তারা থ্রু করবে এই গ্রুপ থেকে গ্রুপ রানার আপ হয়ে। তবে আলবেনিয়ারও তখন মন খারাপ করার কিছু থাকবে না, কারণ বেস্ট পসিবল থার্ড টিম হয়ে তারা উঠে যেতে পারবে। গ্রুপ সি যেখানে ইংল্যান্ড, ডেনমার্ক রয়েছে, লাস্ট ম্যাচ ডেও তাদের জন্য অপেক্ষা করছে। সবকিছু মিলে ইংল্যান্ড তারা কিন্তু এতটা ভালো স্টার্ট করতে পারে নাই, দেখা যাক স্লোভেনিয়ার এগেইনস্টে তারা সেই ফর্মে আসলে ফিরতে পারবে কিনা। এখানে খুবই সহজ সমীকরণ, যদি ইংল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে, যদি তারা স্লোভেনিয়াকে হারায় তবে ঝামেলাটা শুরু হয়ে যাবে। যদি ইংল্যান্ড তারা হচ্ছে ড্র করে এবং ডেনমার্ক যদি জিতে যায় তবে সেক্ষেত্রে হচ্ছে ওই ইংল্যান্ড ডেনমার্কের জিডি জিএফ ওই গোল ডিফারেন্সেস, গোল ফরওয়ার্ড এবং অন্যান্য হিসাব করে তারপর গ্রুপ চ্যাম্পিয়ন, গ্রুপ রানার আপ নির্ধারণ করা হবে। সো মোটামুটি এখানে হিসাবটা ইংল্যান্ডের পয়েন্ট 4, ডেনমার্কের 2, স্লোভেনিয়ার 2 এবং সার্বিয়ার 1। ডেনমার্কের ক্ষেত্রে একটাই সমস্যা, যদি ডেনমার্ক তারা হচ্ছে হেরে যায় এবং স্লোভেনিয়া যদি ইংল্যান্ডের সঙ্গে
ডিফিটটা এড়াতে পারে, হারটা এড়াতে পারে, তবে ডেনমার্ক বাদ পড়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তখন দেখা যাবে। এটাই মোটামুটি গ্রুপ সি এর হিসাব। আমরা পরবর্তী গ্রুপটাতে চলে যেতে পারি, যেটা আরেকটু সহজ হিসাব সম্ভবত। গ্রুপ ডি, যেখানে 4টা দল ছিল, তবে পোল্যান্ড যেহেতু বাদ পড়ে গেছে, বাকি 3 দল এখন রেসে টিকে রয়েছে। নেদারল্যান্ডস তারা পয়েন্ট টেবিলে সবার ওপরে রয়েছে। লাস্ট ম্যাচটাতে তারা মুখোমুখি হবে অস্ট্রিয়ার, যাদের পয়েন্ট 3। ফ্রান্স পোল্যান্ড, ফ্রান্সের পয়েন্ট 4। ফ্রান্স রয়েছে এই গ্রুপের দ্বিতীয় অবস্থানে। নেদারল্যান্ডসরা চলে যাবে যদি তারা গ্রুপ পরবর্তী রাউন্ডে চলে যাবে যদি তারা অস্ট্রিয়ার সঙ্গে হারটা এড়াতে পারে। যদি নেদারল্যান্ডস এবং ফ্রান্স যদি জিতে যায়, তবে সেক্ষেত্রে তাদের ওই যে গোল ডিফারেন্স কারা বেশি ভালোভাবে হারাতে পারে সেটার উপর আসলে নির্ভর করবে কারা গ্রুপ চ্যাম্পিয়ন, গ্রুপ রানার আপ হবে। আর অস্ট্রিয়ার জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে যদি তারা নেদারল্যান্ডসকে হারাতে পারে এবং ফ্রান্স যদি জিততে না পারে। এবং এই গ্রুপটা কিন্তু বেশ টাফ, খুবই টাফ। মানে লাস্ট ম্যাচ ডে হিসেবে আপনার মনে হচ্ছে মানে বেস্ট পসিবল থার্ড হিসেবেও যদি আপনি চিন্তা করেন, অস্ট্রিয়া তারা কিন্তু লাস্ট ম্যাচটা জিতে সেই রেসে নিজেদেরকে জাহির করে ফেলেছে। ডমিনেটিং ওয়েতে তারা জিতে গেছে। পোল্যান্ড যে এই গ্রুপে এতটা স্ট্রাগল করবে, আমরা ভেবেছিলাম হয়তো স্ট্রাগল করবে, কিন্তু এতটাও যে স্ট্রাগল করবে আমরা কিন্তু ততটা চিন্তা করিনি। সো এই গ্রুপের হিসাবটাও খুবই সহজ হয়েছে। তবে গ্রুপ ই হচ্ছে সবার মাথা ব্যথার চিন্তা, সবার 3টা করে পয়েন্ট। বেলজিয়ামের ম্যাচ ছিল, বেলজিয়াম যেহেতু জিতে গেছে, গ্রুপ ইতে 4টা দলেরই এখন সেম পয়েন্ট। লাস্ট ম্যাচটাতে কি অপেক্ষা করছে, স্লোভাকিয়া রোমানিয়া নাকি ইউক্রেন বেলজিয়াম, সেটার উত্তর খুঁজতে আপনাকে তো টি স্পোর্টস নেটওয়ার্কে চোখ রাখতেই হবে। আমি খুবই সহজ করে বলি যে এটার হিসাবটা কি, যারা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে সেই হিসাব করে বলি। বেলজিয়াম গ্রুপ চ্যাম্পিয়ন হবে যদি তারা জিতে যায়, এবং স্লোভাকিয়া যদি তাদের ম্যাচটা জিততে না পারে। এখন স্লোভাকিয়াও যারা এখন গ্রুপে 4-এ আছে পয়েন্ট টেবিলে, তারাও আবার গ্রুপটা জিততে পারবে যদি তারা তাদের ম্যাচ জেতে, এবং ইউক্রেন যদি তাদের ম্যাচটা না জিততে পারে। এখন ইউক্রেনের জন্য আবার হিসাবটা খুবই সহজ, যদি ইউক্রেন হচ্ছে তারা এখন 3-এ আছে, ইউক্রেন যদি তাদের ম্যাচটা জিতে যায় এবং রোমেনিয়া যদি তাদের ম্যাচটা জিততে না পারে, তবে ইউক্রেন হয়ে যাবে গ্রুপ চ্যাম্পিয়ন। তবে ইউক্রেন এই জায়গায় আসলে গ্রুপ চ্যাম্পিয়নের জায়গাটা তো হচ্ছে তখন একটু ঝামেলা হবে না আপনার ইউক্রেন আর রোমেনিয়া? না, তখন হচ্ছে ইউক্রেন যদি বড় ব্যবধানে জেতে, তবে শুধুমাত্র সেক্ষেত্রেই হচ্ছে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যেতে পারবে, এবং রোমেনিয়া যদি তাদের ম্যাচটা না জিততে পারে। তবে সবচেয়ে সহজ সমীকরণটা, যেহেতু রোমেনিয়া তারা গ্রুপের টপে আছে এবং তারা প্রথম ম্যাচ ডেতে 3 গোলে জিতেছিল, লাস্ট ম্যাচে যেহেতু তারা 2 গোলে হেরেছে বেলজিয়ামের কাছে, তাদের জন্য সহজ, কারণ 2টা হিসাব। তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চলে যাবে যদি তারা তাদের ম্যাচটা জেতে শেষ, এবং বেলজিয়াম তাদের ম্যাচটা না জেতে, অথবা পরবর্তী যে 2টা ম্যাচই আছে সেই 2টা ম্যাচ যদি ড্র হয়, তবে বেলজিয়াম যেই প্রথম স্থানে আছে প্রথম স্থানে থেকেই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে চলে যাবে। গ্রুপ বাকি রইল আর মাত্র একটা, সেটা হচ্ছে পর্তুগালের গ্রুপ, যেটার থেকে অলরেডি পর্তুগাল 2টা ম্যাচ জিতে তারা নিশ্চিত করে ফেলেছে গ্রুপ এফ থেকে তারা যে একটা প্রতিনিধি হয়ে যাচ্ছে। জর্জিয়া পর্তুগাল সেই ম্যাচটা রয়েছে, এরপর চেকিয়া তুরস্ক। জর্জিয়ার জন্য ভেরি টাফ, জর্জিয়া পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে। চেকিয়া ভার্সেস তুরস্ক, এই 2টা দলের থেকে মনে হয় একটা দল থ্রু করতে পারে। জর্জিয়ার জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত কিন্তু, যে গতকালকে তারা একটা গোল করলো, এরকম একটা রিমার্কেবল, কিন্তু লাস্টে তারা যে আসলে গোল মিসটা করলো, না হলে তো এই গ্রুপটা কিন্তু আরো জমে যেত, এই গ্রুপটা আরো ওপেন হয়ে যেত। সেটার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছিল, কিন্তু সেটা আপাতত হলো না। তবে এখন পোল পজিশনে আসলে তুরস্ক গ্রুপ রানার আপ হিসেবে পরের রাউন্ডে চলে যাওয়ার জন্য, তারা যদি চেকিয়ার এগেইনস্টে তারা যদি হারটা এড়াতে পারে, তবে তারা পরবর্তী রাউন্ডে চলে যাবে। তবে জর্জিয়ার এগেইনস্টেও সুযোগ থাকবে যদি জর্জিয়া পর্তুগালের এগেইনস্টে জিতে যায়, যেখানে আমরা পর্তুগাল হয়তো বাই রোটেশন একটা একটু কম পরিচিত স্কোয়াড নামাবে। ধরেন জর্জিয়া যদি পর্তুগালের সাথে জিতে গেল, জর্জিয়ার পয়েন্ট হবে 4। তুরস্ক ধরেন ড্র করলো, তখন তুরস্কর পয়েন্ট হবে 4। তখন হেড টু হেডের হিসেবটা করলে সেই জায়গায় তো তুরস্ক তারা থ্রু করে যাবে, জর্জিয়াও থ্রু করে যাচ্ছে বেস্ট থার্ড যে 4টা টিম, সেই 4 পয়েন্ট হিসেবে। সো জর্জিয়ার জন্য একটা অপশন আছে, চেকিয়ার জন্য কিন্তু সেই অপশনটা আছে যদি তারা তুরস্ককে হারাতে পারে এবং সেই দিকে যদি চেকিয়া হেরে যায়, তবে তাদের জন্য একটা ভালো অপশন সামনে আছে। আপনাদের প্রেডিকশন গুলো আসলে কি, কারা কারা উঠতে পারে, বাকি 13 দলের হিসেবটা করে আপনারা জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.